আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাবা, তোমাকে আমার মেয়ের জামাই হিসেবে কিছুই দিতে পারিনি, তাই তোমার জন্য আমি এই গাড়িটা কিনেছি। প্লিজ বাবা, তুমি এটা নাও। বাবা, আমার গাড়ি তো আছে, আপনি কেন এটা কিনতে গেলেন? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি নিবে, এটাই আমার সিদ্ধান্ত। ঠিক আছে। গাড়ির কাছে আসতেই বললেন, তুমি ড্রাইভ করবে নাকি ড্রাইভার নিবে? আমি ড্রাইভ করব, ড্রাইভার লাগবে না। ঠিক আছে। আর নানু ভাই, এখানে এসে বসো তো। ঐশী সামিয়ার কোলে থেকে নেমে তার নানুর কাছে গেল। ঐশীর নানু ব্যাগ থেকে একটা নেকলেসের প্যাক বের করে ঐশীর সামনে হাঁটু গেড়ে বসে ঐশীর গলায় নেকলেসটি পরিয়ে দিয়ে বললেন, বাহ, আমার নানু ভাইকে তো প্রিন্সেসের মতো লাগতেছে। ঐশী তার নানুর কথা শুনে ফিক করে হেসে দিয়ে আমার কাছে আসলো। সামিয়া তার বাবাকে বলল, এত কিছু করার কি প্রয়োজন ছিল বলো? ঐশীর নানু একটু রেগে গিয়ে বলল, এসব আমি কার জন্যই করেছি? আমার মেয়ে আর জামাইয়ের জন্যই তো। তাদেরকে দিব না তো কাকে দিব? ঐশীর নানুর কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। তিনি গাড়ির কাছে এসে সামিয়াকে বলল, মা, তুই পৌঁছে আমার কাছে ফোন করিস, আর এই বুড়ো বাবাটাকে যেন ভুলে যাস না, মাঝে মাঝে আসবি কিন্তু। ঠিক আছে বাবা, আসবো। আর তুমিও মাঝে মাঝে যাবে। আচ্ছা নানু ভাইয়া, ভালোভাবে যাবে কেমন? আত্মা নানু ভাইয়া। নানু ভাইয়াকে বিদায় দাও। আসসালামু আলাইকুম নানু ভাইয়া। থাতো। আচ্ছা যাও। গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর লুকিং গ্লাসে তাকিয়ে দেখি ঐশীর নানু এখনও আমাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মানুষ এত তাড়াতাড়ি একটা মানুষকে আপন করে নিতে পারে, সেটা ওনাকে না দেখলে বুঝতে পারতাম না। গাড়ি চলছে হাইওয়েতে, আমি ড্রাইভ করছি। সামিয়া আমার পাশের সিটে বসে আছে, আর ঐশী সামিয়ার কোলে। আমি মোবাইলটা পকেট থেকে বের করে আম্মুর কাছে ফোন দিলাম। একবার রিং হতেই আম্মু রিসিভ করলো। আমি সালাম দিয়ে বললাম, আম্মু কেমন আছো? আম্মু সালামের উত্তর দিয়ে বলল, তোকে ছাড়া আর কেমন থাকবো বল? তুই কবে বাসায় আসবি? আজকে যাচ্ছি। কি সত্যি? আর সামিয়ার আব্বু আম্মু কোথায় আছে? নওগাঁয় আছে। কেন? ওনাদেরকে ফোন করে এখনই আমাদের বাসায় আসতে বলো। আম্মু অবাক হয়ে বলল, কেন? একটা সারপ্রাইজ আছে, তুমি ওনাদেরকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলো। আচ্ছা ঠিক আছে বাবা। আম্মুর সাথে কথা বলে ফোন রাখতেই ঐশী বলল, বাবাই, আমলে তোথায় যাচ্ছি? টপিক মলে? না আম্মু, আমরা তোমার দাদুর বাড়িতে যাচ্ছি। মামুনি, দাদুটি। ঐশীর প্রশ্ন শুনে আমি হাসতে লাগলাম। সামিয়া আমার হাসি দেখে বলল, এই তুমি হাসতেছো কেন? মেয়ের কথা শুনে। মেয়ে কি কোনোদিনও দাদুকে দেখেছে নাকি? আর দাদুর নাম কোনোদিনও শুনেছে? তাহলে বুঝবে কি করে দাদু কি? আমি সামনে তাকিয়ে বললাম, মেয়ে তার দাদুকে দেখেনি, শুধু তার মায়ের জন্য। সে যদি আমাদের ছেড়ে না আসতো তাহলে অবশ্যই দেখতে পেত। ঐশী ওর মায়ের মুখ নিজের দিকে ঘুরিয়ে বলল, মামুনি, বলো না দাদুটি। আমার বাবা তোমার কে হয়? নানু ভাইয়া। তেমনি আমার বাবাইয়ের বাবা তোমার দাদু হয়, বুঝেছো? ঐশী চকলেট মুখে দিতে দিতে বলল, বুঝেছি। ঐশী আর কিছু না বলে চকলেট খাওয়ায় মনোনিবেশ করলো। আমি ড্রাইভ করতে লাগলাম। দীর্ঘক্ষণ ড্রাইভ করে এসে পৌঁছালাম বরেন্দ্র অঞ্চল রাজশাহীতে। রাজশাহীতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। গাড়ি নিয়ে শপিং মলে গেলাম, কারণ সামিয়া আর ঐশীর কোনো ড্রেস নিয়ে আসা হয়নি। আর হ্যাঁ, ঐশী ঘুমিয়ে গেছে, এখনও ঘুমিয়ে আছে। শপিং শেষ করে গাড়ি নিয়ে বাসায় আসলাম। গাড়ি পার্ক করে ঐশীকে ঘুম থেকে জাগিয়ে কোলে তুলে নিলাম, আর সামিয়া মেকআপটা ভালোভাবে পরে নিল। সামিয়া বোরকা পরেছিল। কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। আমার কোলে বাচ্চা দেখে অবাক হয়ে গেল, আর সবচেয়ে বেশি অবাক হলো আমার পাশে থাকা বোরকা পরা মেয়েটিকে দেখে। আম্মু আমাকে বলল, শাহিদ, কে এরা? আমি আম্মুকে বললাম, ভিতরে চলো। ভিতরে যেয়ে দেখি সামিয়ার আব্বু আম্মু। আমার আব্বু, সাফিয়া আর তিশা সোফায় বসে আছে। আমাকে দেখে সাফিয়া মুচকি হাসলো, যেটার মানে কেউ বুঝতে না পারলেও আমি বুঝতে পেরেছি। সাফিয়ার হাসির কারণ হলো কাজ হয়ে গেছে। আব্বু আমার পাশে বোরকা পরা মেয়ে আর কোলে বাচ্চা দেখে বলল, সাইদ, কে এরা?
আমি কিছু না বলে ঐশীকে কোলে থেকে নামিয়ে দিয়ে সামিয়ার মুখ থেকে মেকআপটা খুলে দেওয়ার সাথে সাথে সামিয়ার আম্মু সামিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। একবারও ভালোভাবে দেখার প্রয়োজনও মনে করলো না যে এটা তার মেয়ে নাকি অন্য কেউ। সামিয়া আম্মু সামিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সামিয়ার তার আবেগকে ধরিয়ে রাখতে না পেরে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এটা তাদের কষ্টের কান্না নয়, এটা তাদের সুখের কান্না। একজন তার হারানো মানিককে খুঁজে পাওয়ার জন্য কান্না করছে, অন্যজন তার সবচেয়ে আপনজনকে পেয়ে কান্না করছে। সামিয়ার আম্মু সামিয়াকে বলল, মা তুই আমাদেরকে মাফ করে দে, বিনা কারণে তোকে বাসা থেকে বের করে দিয়েছি। সামিয়া তার আম্মুকে বলল, তোমাদের কারোর ওপর আমার রাগ অভিমান নেই, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। সামিয়া তার মাকে ছেড়ে দিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সামিয়ার আব্বু ও মেয়েকে তার পেয়ে কান্না করতে লাগলো। সামিয়ার আব্বু বলল, মা আমি জানি আমরা তোকে কষ্ট দিয়েছি, বাসা থেকে বের করে দিয়েছি। তুই যদি আমাদেরকে মাপ না করিস তাহলে আমরা চিরকাল তোর কাছে পাপী হয়ে থাকব। আব্বু, আমি সবাইকে মাফ করে দিয়েছি। তাছাড়া তোমাদের জায়গায় যে কেউ হলে একই কাজ করত। সামিয়া আমার আব্বু আম্মুর কাছে গেল, তারাও সামিয়ার কাছে ক্ষমা চাইল। ঐশী এতক্ষণ আমার কাছে ছিল। সামিয়ার কাছে যে বলল, মামুনি এই লোদ তুলেছে। ঐশীর কথা শুনে সবাই ঐশীর দিকে তাকালো, আর সামিয়াকে মামনি ডাকায় সবাই বেশ অবাক হয়েছে। আমি সামিয়ার কাছে যেয়ে ঐশীকে কোলে নিয়ে আমার আব্বুকে দেখিয়ে দিয়ে বললাম, এটা হলো তোমার দাদু ভাই, এটা তোমার দাদি, এটা তোমার নানি, এটা তোমার নানু ভাই। নানু ভাই বলাতে ঐশী কিছুটা অবাক হয়ে বলল, আমার তো নানু পায়াতে। এটাও তোমার নানু ভাই। এখন থেকে এই নানু ভাই তোমাকে চকলেট কিনে দিবে। আচ্ছা। এরপরে ঐশীকে সাফিয়াকে দেখিয়ে দিয়ে বললাম, এটা তোমার আন্টি। ও আন্নির নাম কি? সাফিয়া। আব্বু আমাকে বলল, শাহিদ এই বাচ্চাটা কে? আমি মুচকি এসে বললাম, এটা তোমাদের নাতনি। হ্যাঁ, সামিয়া এখান থেকে যাওয়ার সময় প্রেগনেন্ট অবস্থায় ছিল। ও তো আমার মিষ্টি দাদু। ভাইয়ের নাম কি? আমার নাম ইসলাত দাহান ওইটি। ঐশীর বলা নাম শুনে সবাই হাসতে লাগলো। সামিয়া সাফিয়া আর তিশার সাথে কথা বলতে লাগলো। এরপর সাফিয়া আর তিশা সামিয়াকে সাফিয়ার রুমে নিয়ে গেল ফ্রেশ হওয়ার জন্য। আমি আমার দুই আম্মুর সাথে কথা বলতে লাগলাম, আর ঐশী তার দাদু আর নানুর সাথে কথা বলছে। একটু পরে আম্মু ডিনার করার জন্য ডাইনিং টেবিলে যেতে বলল। সবাই একসাথে ডাইনিং টেবিলে বসলাম। আজকে খুব মজা লাগছে। আজ থেকে 4 বছর পর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি। যদিও 4 বছর আগে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি, কিন্তু তখন একটা চেয়ার ফাঁকা ছিল, আর সেটা হলো আমার মেয়ের চেয়ার। আমি আম্মুর পাশে বসেছি, সামিয়ার আম্মুর পাশে, আর ঐশী তার আন্টিদের কাছে। ডিনার শেষ করে বাসায় সকল মেম্বার সোফায় বসে থেকে আড্ডা দিতে লাগলাম। সামিয়া সবসময় তার আম্মুর কাছে আছে, আর থাকবেই না বা কেন। আজ থেকে 4 বছর পর মাকে কাছে পেয়েছে, সবাইকে পেয়েছে, কিন্তু মায়ের প্রতি ভালোবাসার একটা আলাদা রকম টান আছে। আম্মু সামিয়ার বলল, সামিয়া মা তুই এতদিন কোথায় ছিলি? এরপরে সামিয়া বাসা থেকে বের হয়ে যাওয়া থেকে শুরু করে ঐশী জন্মগ্রহণ করা, তারপরে আমার সাথে দেখা হওয়া, ব্রেন টিউমার হওয়ার সব কিছু বলল। সামিয়ার ব্রেন টিউমার হওয়ার কথা শুনে সামিয়ার আম্মু কান্না করতে লাগলো। মেয়ের অসুস্থ হওয়ার খবর তিনি মেনে নিতে পারছে না। সামিয়া তার আম্মুকে সান্ত্বনা দিতে শুরু করলো। কিছুক্ষণ পর তিনি শান্ত হলেন। আরও কিছু আড্ডা দিলাম। মনে হচ্ছে গল্প শেষ হতেই চাচ্ছে না। আমি আর সামিয়া আমার রুমে আসার জন্য উঠে দাঁড়ালাম। বাসায় আসার পরে আমি আর সামিয়া কেউ এখনও রুমে যাইনি। ঐশীকে সাফিয়া আর তিশা তাদের রুমে নিয়ে গেছে। আমি রুমের দরজা খুলে ভিতরে ঢুকলাম। সামিয়াও আমার পিছে পিছে আসতেছে। রুমের লাইট জ্বালিয়ে দিলাম। লাইট জ্বালিয়ে দেওয়ার পর সামিয়া যখন বেডের দিকে তাকালো, তখন সে কিছুটা অবাক হয়ে গেল। সে তার চোখকে বিশ্বাস করতে পারছে না। সে কি দেখছে? বেডটা ফুল দিয়ে সাজানো হয়েছে, আর নানা রকম বেলুন ফুলিয়ে উপরে টাঙিয়ে দেওয়া হয়েছে। এক কথায় বাসর ঘরের মতোই। আমাকে বলল, এসব কখন করলে? সেটা তোমার না জানলেও চলবে। সামিয়াকে কিছু না বলে তার হাত ধরে বেলকুনিতে নিয়ে আসলাম। বেলকুনিতে একটা টেবিলের বার্থডে কেক আছে, আর সাইটে
ছোট্ট ছোট্ট মোমবাতি জ্বালিয়ে দেওয়া আছে। সামিয়া সেগুলো মুগ্ধ নয়নে দেখছে। আমি তার সামনে হাঁটু কেড়ে বসে একগুচ্ছ গোলাপ ফুল তার দিকে এগিয়ে দিয়ে বললাম, সামিয়া, তোমাকে আমি না বুঝে অনেক কষ্ট দিয়েছি প্রিয়জনদের ভালোবাসার অধিকার থেকে বঞ্চিত করে। তবুও তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছো। জানি তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসাটা নগণ্যতম। সামিয়া, তুমি কি আমাকে ক্ষমা করে দিবে কি সেই সুযোগ একবার বুকের ভিতরে সেই ছোট্ট কুটিরে তোমাকে রাখার? কথা দিচ্ছি আর কখনো যাব না ছেড়ে। ভুলিয়ে দিব বিগত দিনের সব দুঃখ কষ্ট আমার ভালোবাসার বিনিময়ে। পাড়ি দিয়ে দিব আমাদের ভালোবাসার মাধ্যমে চলার পথে সমস্ত বাধাকে। গর্ব নতুন করে দুজনের ভালোবাসা দিয়ে একটা তাজমহল, যেখানে থাকবে না কোনো সন্দেহ, থাকবে না কোনো ভুল বোঝাবুঝির স্থান, থাকবে শুধু তোমার আমার সুখের সংসারে নতুন দিনের পথ চলা সন্ধান। কথাগুলো বলেই সামিয়ার দিকে অশ্রু ভেজা নয়নে তাকিয়ে থাকলাম। সামিয়ার চোখ দিয়েও পানি পড়ছে। আমার হাত থেকে ফুলগুলো নিয়ে টেবিলের একপাশে রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি বললাম, এই পাগলি, কান্না করছো কেন? সামিয়া ডুকরে ডুকরে কান্না করতে করতে বলল, ছেড়ে যাবে না তো কখনো? বাঁচবো না শাহিদ, সত্যি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, ছেড়ে যাওয়ার জন্য তো এতদিন অপেক্ষা করে থাকিনি। জীবনের শেষ পর্যন্ত তোমাকে আমার বুকের এই ছোট্ট কুটিরে রাখবো, যাতে একটা মাছিও তোমাকে স্পর্শ করতে না পারে। সামিয়া কান্না করেই যাচ্ছে। আমি বললাম, এই পাগলি, সারা রাত শুধু কান্নাই করবে? কেক কখন কাটবে? সামিয়া হু বলে যেমনি কেক কাটতে যাবে, তখনই পিছন থেকে কে যেন বলল, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু মামুনি। সামিয়া আর আমি পিছনে ঘুরে দেখি ঐশী, সাফিয়া আর তিশা দাঁড়িয়ে আছে। ওরা তিনজন সামিয়ার কাছে আসলো। এরপরে সামিয়া কেক কেটে প্রথমে আমাকে, তারপর ঐশীকে, তারপর সাফিয়া আর তিশাকে খাইয়ে দিল। বেলকনিতে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে আসলাম। রুমে আসার পর ঐশী সামিয়াকে বলল, মামুনি, আজকে আমি আন্নির কাছে থাকবো। ঠিক আছে মা, যাও। ঐশী যাওয়ার পর আমি দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে রুমের লাইটটা অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে সামিয়ার কাছে এসে বললাম, আজকের দিনে তুমি আমার থেকে যা চাইবে তাই পাবে। সামিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে গলা থেকে নেকলেস খুলতে খুলতে বলল, আজ থেকে 4 বছর আগে তোমার বার্থডে আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম। আজ আমার বার্থডেতে তুমি আমার কাছে কি চাও বলো? আমি সামিয়ার ঘাড়ের উপর থুতনিন লাগিয়ে দিয়ে বললাম, আমি আরও একটা সন্তানের জনক হতে চাই। সামিয়া আমার কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে নীরবে বসে থাকলো। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে আমি আর সময় নষ্ট না করে সামিয়াকে কোলে নিয়ে বেডে শুইয়ে দিলাম। এরপরে সংগঠিত হলো আমাদের লাইফের সেকেন্ড ফুলসজ্জার রাত। সকালে সামিয়াকে জড়িয়ে ধরে শুয়ে আছি। সামিয়া আমাকে বলল, এই ওঠো, অনেক বেলা হয়েছে। আমি সামিয়ার চুলে মুখ গুজে বললাম, আর একটু থাকি না। বুড়ো হয়েছে, তারপরও ভীমরতি পুরোয়নি। কি আমি বুড়ো হয়েছি? এখনও যদি বিয়ে করার জন্য পাত্রীর সার্কুলার ছাড়ি, তাহলে মেয়ের লাইন ধরে যাবে। ঠ্যাং ভেঙে দিব এসব চিন্তা ভাবনা করলে। ব্রেকফাস্ট করার সময় শ্বশুরমশাই বললেন, বাবা, আজকে তোমরা দুজন আমাদের সাথে আমাদের বাসা থেকে বেরিয়ে এসো। আমি ভাবলাম অনেক দিন থেকে যাওয়া হয়নি, একটু ঘুরে আসি। তাছাড়া সামিয়াও যায়নি। ঠিক আছে, যাব। বিকেলে সিলেটে শ্বশুরের গাড়ি নিয়ে বের হলাম নওগাঁতে, মানে সামিয়ার বাবার বাসায়। আমি আর সামিয়া এক গাড়িতে, ঐশী তার নানা নানির সঙ্গে এক গাড়িতে উঠেছে। নওগাঁয় পৌঁছাতে রাত হয়ে গেল। সামিয়ার রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। এরপরে সামিয়াকে নিয়ে ছাদে গেলাম। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে নাস্তা করে আমার বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। ইকবালের সঙ্গে দেখা করে সাকিব আর রিয়াদের সঙ্গে দেখা করলাম। তাদেরকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে শ্বশুরের বাসায় আসলাম। শ্বশুর বাড়িতে 3 দিন থেকে আবার রাজশাহীতে চলে আসলাম। 1 সপ্তাহ পর থেকে অফিসে জয়েন করলাম। ভালোই চলছে দিনগুলো। সিলেট থেকে ঘুরেও এসেছি কয়েকবার। দেখতে দেখতে কেটে গেল 8 মাস। সামিয়া এখন প্রেগনেন্ট, পেট অনেক বড় হয়ে গেছে। দুপুরে অফিস থেকে বাসায় এসে রেস্ট নিচ্ছি। সামিয়াও আছে আমার পাশে।
ঐশী রুমে এসে তার মামুনিকে বলল, মামুনি, তোমার পেট এত বড় কেন? মেয়ের কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, তোমার মামুনির পেটে তোমার ভাইয়া আছে, এই জন্য বড়। সত্যি আমার ভাইয়া আছে? আমার তাওথিফ ভাইয়ার মতো ভাইয়া আছে এখানে? হ্যাঁ মা, তোমার ভাইয়া আছে ওখানে। ঐশী সামিয়ার পেটের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ভাইয়া, তুমি তাড়াতাড়ি এঠো, তোমার সাথে খেলা তুলবো। তোমার জন্য আমি অনেকগুলো চকলেট রেখে দিব একটা। বলেই সামিয়ার পেটে চুমু দিল। মেয়ের এমন কাহিনী দেখে আমি আর সামিয়া হাসতে লাগলাম। আর হ্যাঁ, সামিয়াকে আর কোনো কাজ করতে দেয় না, কারণ সামিয়া ঐশীর সময়ে অনেক কষ্ট পেয়েছে। এখন আর কষ্ট দিতে চাই না। রাতে ডিনার করে বেডে বসে সামিয়াকে বললাম, আমাদের কি বাবু হবে? আল্লাহ যেটা দিবে সেটাই হবে। বাট আল্লাহর কাছে চেয়েছো কি? ছেলে বেবি। আমিও চেয়েছি ছেলে বেবি। পরের দিন সকালে সামিয়াকে হাসপাতালে নিয়ে যেয়ে চেক আপ করে নিয়ে আসলাম। অফিস সামলানো, পরিবারের সাথে সময় দিতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, ঘোরাফেরা করতে কেটে গেল 5 বছর। রুমে আমি আর সামিয়া বসে আছি। তাওহিদ বাইরে থেকে এসে বলল, বাবাই, অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কোথাও ঘুরতে গেলে কেমন হয়? সামিয়া তাওহিদের কথা শুনে বলল, আপনার তো শুধু ঘোরাফেরা করা, লেখাপড়ার কোনো নাম গন্ধ নেই। তাওহিদ আমার কোলে বসতে বসতে বলল, দেখো না বাবাই, মামনি শুধু বকছে। আমি তাওহিদকে ভালোভাবে কোলে বসিয়ে নিয়ে সামিয়াকে বললাম, এই তুমি আমার প্রিন্সকে বকছো কেন? সামিয়া আমার দিকে চোখ গরম করে বলল, বকবো না তো কি করব? তোমার ছেলে কি ভালো? এর সঙ্গে মারামারি, ওর সঙ্গে চকলেট কেড়ে খাওয়া, এই সব শুধু। সামিয়ার কথা শেষ হতেই ঐশী রুমে এসে বলল, বাবাই, জানো তাওহিদ কি করেছে? কি করেছে মামনি? তাওহিদ তাওহিদ দৌড়ে ঐশীর মুখ চেপে ধরে কিছু বলতে না দিয়ে ঐশীকে বলল, প্লিজ আপু, তুমি বাবাইকে কিছু বলো না। তাওহিদ, তুমি কি করেছো সত্যি করে বলো। তাওহিদ আমার ধমক খেয়ে ভ্যা ভ্যা করে কান্না করতে করতে বলল, আমি তিথির চকলেট কেড়ে খেয়েছি। হায় আল্লাহ, এটার জন্য আমি এত বড় একটা বিচার সভার আয়োজন করলাম। তবুও কড়া গলায় বললাম, আর যেন কোনো দিন এসব না শুনি, ঠিক আছে? তাওহিদ কান্না করতে করতে বলল, ঠিক আছে বাবাই। সামিয়া ঐশীর আর তাওহিদকে ফ্রেশ করে দেওয়ার জন্য ওয়াশরুমে নিয়ে গেল। আর হ্যাঁ, তাওহিদ হলো আমার আর সামিয়ার ছেলে। বয়স প্রায় 5 বছর, খুবই চঞ্চল প্রকৃতির। তার মাকে সবসময় জ্বালিয়ে খায়। আর তিথি হলো সাফিয়ার মেয়ে, বয়স 3 বছর। সাফিয়ার বিয়ে হয়েছে 4 বছর আগে। আর ঐশীর বয়স প্রায় 8 বছর। স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, লেখাপড়ায় খুবই মনোযোগী। লাঞ্চ করার সময় আব্বুকে বললাম, আব্বু, তাওহিদ ঘুরতে যেতে যাচ্ছে। আর অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবতেছি সিলেট থেকে সবাই মিলে ঘুরে আসি। ভালো তো। এছাড়াও তোমার শ্বশুর আমাদের যেতে বলেছে। কবে যেতে চাচ্ছ? পরশুদিন যাব। ঠিক আছে। লাঞ্চ শেষ করে সামিয়া, সাফিয়া, ঐশী, তাওহিদ আর তিথিকে নিয়ে শপিং করতে গেলাম। ভ্রমণের জন্য শপিং করার মজাই আলাদা। শপিং করে বাসায় আসলাম। সিলেট যাওয়ার জন্য গাড়িতে উঠছি। আমি, সামিয়া, ঐশী, তাওহিদ, সাফিয়া, তিথি, সাফিয়ার হাজব্যান্ড, আব্বু আম্মু, সাফিয়ার আব্বু আম্মু, তিশা, তিশার হাজব্যান্ড, মামা মামি, এক কথায় 3 পরিবারের সকল সদস্য একসাথে যাচ্ছি। একটা এসি বাস রিজার্ভ করেছি। হ্যাঁ, তিশারও বিয়ে হয়েছে 1 বছর আগে, বাট এখনও বেবি হয়নি। বাসে ওঠার পরে তাওহিদ আর তিথি পুরো বাসটাকে মাতিয়ে রাখছে। সিলেট পৌঁছাতে রাত লেগে গেল। শ্বশুর মশাই আমাদের সকলকে একসাথে দেখে এতটাই খুশি হয়েছে যে তা বলে বোঝাতে পারবো না। রাতে ডিনার করে শুয়ে পড়লাম। সকালে নাস্তা করে ঘুরতে গেলাম জাফলংয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। এরপর একটা পাহাড়ে উঠলাম। পাহাড়ে দাঁড়িয়ে নীল আকাশের নিচে পরিবারের সদস্যদের নিয়ে কাটানো মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে নিলাম, যেখানে আমি আর সামিয়া পাশাপাশি দাঁড়িয়ে আছি। তাওহিদ আছে আমার কোলে, ঐশী দাঁড়িয়ে আছে সামিয়ার সামনে, সাফিয়া আর সাফিয়ার হাজব্যান্ড আছে পাশাপাশি, তিথি আছে সামিয়ার কোলে, তিশা আর তিশার হাজব্যান্ড আছে পাশাপাশি, যেখানে তিশার মা বাবা আছে তাদের পিছনে, সামিয়ার মা বাবা আছে আমার আর সামিয়ার পিছনে,
আমার মা বাবা দাঁড়িয়ে আছে সাফিয়া আর সাফিয়ার হাজব্যান্ডের পিছনে, আর সকলের পিছনে দাঁড়িয়ে আছেন আমার শ্বশুরমশাই, যিনি আমাদের এই ভালোবাসার সংসার গঠনের মূল হিসেবে আছেন। তার জন্যই পেয়েছি আমার ভালোবাসার মানুষটিকে। হয়তো এই ক্যামেরাবন্দি ফটোটা বুঝিয়ে দিবে। মা বাবারা পিছন থেকে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে আগামী দিনে সফলতাকে অর্জন করার জন্য। হয়তোবা এটাই আমাদের ভালোবাসার সুখের সংসারের স্মৃতি হিসেবে থাকবে অনন্তকাল ধরে, যা কোনো দিনও হারিয়ে যাওয়ার নয়, যেটা মনে করিয়ে দিবে আমাদের ভালোবাসার কথা। হোক সেটা 100 বছর পর, হোক সেটা 1000 বছর পর।